নমস্কার, হাল্লাবোলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকের হাল্লাবোলের মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের সমবায়, আদিম জনগোষ্ঠী উন্নয়ন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী আপনাকে শুক্লাচরণবাবু, আপনাকে হাল্লাবোলের পর্দায় অনেক স্বাগত জানাচ্ছি। নমস্কার। আচ্ছা, আপনাকে প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাইব, এই যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের মন্ত্রিসভার আপনি অন্যতম তরুণ সদস্য, হ্যাঁ, তো আপনি মন্ত্রিসভার এই যে এত প্রায় বছর হতে চলেছে, এই সময়ের মধ্যে আপনার কাজ করার অভিজ্ঞতা কীরকম এক্সপিরিয়েন্স হলো, সেটা যদি আমাদের দর্শকদের বলেন। প্রথমে ধন্যবাদ জানাই এই 2024 এই বৎসরের আজকে প্রথম বৎসরের প্রথম মাসে প্রায় শেষ, জানুয়ারি আজকে 30 তারিখ। অনেক বৎসরের পরে আজকে আমরা আমাদের রাজ্যের এটা অন্যতম সাংবাদিক চ্যানেল, মিডিয়া চ্যানেল হাল্লাবোল, আমি প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। শুরুতে আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা 2018-তে বিজেপি এবং আইপিএফটি জোটের মাধ্যমে আমরা রাজ্যের একটা অপশাসন একটা দল এবং বিগত প্রায় 25 বছর মানুষের বিভিন্ন যে মৌলিক অধিকারগুলি বা কথা বলার অধিকার বা নিজের একটা ফ্রিডম থাকার পরেও বিভিন্ন রাজ্যের নাগরিকরা এটা বিভিন্ন দিক দিয়ে এটা শাসন করেছিলেন বিগত প্রায় 25 বছর ধরে এটা সরকার সিপিআইএম। তাদেরকে আমরা 2018 বিজেপি এবং আইপিএফটি জোটের মাধ্যমে রাজ্যের মানুষের আশীর্বাদের মাধ্যমে এবং গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আমরা একটা নতুন এটা সরকার গঠন করতে পেরেছি। 2018-র পরে প্রায় 2023 বিগত 5 বছরে আমাদের বিজেপি এবং আইপিএফটি জোটের মাধ্যমে আমরা একসঙ্গে আমাদের পার্টি এবং বিজেপি আমাদের দলের মন্ত্রিত্ব ছিল এবং বিধায়কও ছিলেন এবং সরকারের বিভিন্ন কাজকর্মের মধ্যে মিলেমিশে রাজ্যের মানুষের জন্য কাজ করেছি। তার মধ্যে বিগত 5 বছরে প্রায় 2 থেকে আড়াই বছর আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে সবাই আমরা মোকাবেলা করতে হয়েছে। সারা দেশব্যাপী এটা করোনা মহামারী। তো বিগত 5 বছরে যদি আমরা তুলনা করি, মাত্র 2.5 থেকে 3 বছর আমরা মানুষের হয়ে কাজ করা সময় পেয়েছিলাম। আবার 2023-এ পুনরায় আবার নির্বাচন, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর নির্বাচন বিধানসভা হয়। তো আবার 2023 নির্বাচনেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি বিজেপি এবং আইপিএফটি জোটের মাধ্যমে। তো রাজ্যের বিভিন্ন দল ছিল, বিরোধী দলরা যে কোনোভাবে হোক বিজেপি এবং আইপিএফটিকে এই রাজ্যের সাধারণ মানুষ ঘরে বসে বসে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। আগামী দিনে মানুষ যদি সঙ্গে না থাকে রাজনীতি করবে কিভাবে? তো বিরোধীদের একটা আতঙ্ক, তো সেটাকে কিভাবে রোকা যায়, এই নির্বাচনে বিভিন্ন দিক দিয়ে মানুষকে একটা বিভ্রান্ত করেছিল যে বিরুদ্ধে এক মঞ্চ হয়ে গেছে। এই রাজ্যের বিজেপি এবং আইপিএফটিকে যে কোনোভাবে হোক সরাতে হবে, এটা মানুষের বিভিন্ন বিভ্রান্ত করে ভয়ঙ্কর দেখিয়ে বিভিন্ন একটা মোকাবেলা নির্বাচনে লড়াই করেছে। এবং তার মধ্যে আমরা আইপিএফটি 2018-তে
আমরা 60টা বিধানসভা সিটের মধ্যে আমরা 9টি কেন্দ্রের মধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে 8টিতে আমরা বিজয় করতে পেরেছি। 8জন বিধায়ক ছিল আমাদের দলে, এবং যিনি আজকে আমাদের প্রাক্তন মন্ত্রীও ছিলেন, আমাদের পার্টির ফর্মার প্রেসিডেন্ট, উনি মৃত্যু হবার পরই আজকে আমরা 2018, 2023, এই 23-এ আবার আমরা বিজেপি এবং আইপিএফটি জোটের মাধ্যমে আমরা 60টা সিটের মধ্যে আমরা পেয়েছি। 5টি সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, এবং একটিতে আমাদের একটা বন্ধুত্ব প্রতিদ্বন্দ্বিতা ছিল। তার মধ্যে 5টি সিটের মধ্যে আমি একক 38 জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আমাকে বিজেপি এবং আইপিএফটি যৌথ উদ্যোগে আমাকে নির্বাচিত করেছে। যে জুলাইবাড়ির একটা বিধানসভা কেন্দ্র আমাদের 60টা বিধানসভা সিটের মধ্যে একটা অন্যতম বিধানসভা কেন্দ্র। বিগত দিনে আমাদের এই জুলাইবাড়ি বিগত 2018-র আগেও যে জুলাইবাড়ি এত হারের উন্নয়ন হবার একটা জায়গা ছিল, কিন্তু করা সম্ভব হয়নি। বিগত 5 বছর বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ক্ষমতা আসার পরেও জুলাইবাড়ি তখনও আমাদের বিজেপি এবং আইপিএফটি দলের প্রার্থী বিজয় করতে পারেনি 2018-তেও। তো আমি 2023-এ প্রতিদ্বন্দ্বিতা করার আমাদের জুলাইবাড়ি প্রত্যেকটা মানুষের একটা আশীর্বাদ নিয়ে আমি বিজয়ী হয়েছি। তো সঙ্গে সঙ্গে আমাদের দলে যেহেতু আমি একাই নির্বাচিত হয়েছি বিধায়ক হিসাবে, পবিত্র বিধানসভায় একজন সদস্য হিসাবে, তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জনকল্যাণ মুখ্যমন্ত্রী, এবং উনি দলকে, রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে উনি কাজ করার, ওনার নেতৃত্বে আমাকে এটা রাজ্যের মন্ত্রী সবাই একজন সদস্য, উনি সদস্য একজন কাজ করার হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে। আজকে 1 বছর পূর্ণ হয়নি, আর একটু সময় রয়েছে। যাই হোক, তবে আমি এই আমাদের 10টা মাসের যে আমাদের অনেকগুলি অভিজ্ঞতা বা আমার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে সংখ্যালঘু দপ্তর এবং আদিম জনজাতি সমবায় দপ্তর, যেমন রিয়াং সম্প্রদায়, সেটাকে বলে পিবিটিজি, এবং সঙ্গে আছে আর একটা সমবায় দপ্তর, কর্পোরেশন ডিপার্টমেন্ট। তো আমি আসার আগে এই দপ্তরের আমাদের 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে সমবায় দপ্তর মোটামুটি এটা ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু সমবায় দপ্তর যিনি আজকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি রয়েছেন দপ্তরের দায়িত্ব, অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি। এই 2018-র আগে সমবায় দপ্তর এমন একটা পর্যায়ে পরিণত হয়েছে যে প্রত্যেকটা সামাজিক সংগঠনে যেইভাবে আমরা ক্লাবগুলি গঠন করে সেই রকম একটা রাজ্য সরকারের দপ্তর পরিণত হয়েছিল বিগত দিনে। সমবায় দপ্তরের কিচ্ছু ছিল না বিগত দিনে। আজকে আমরা 2018-র পরে, এই 23-এর পরে আমরা সমবায় দপ্তরটাকে এমন জায়গাতে পুছিয়ে আনার জন্য আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে আজকে প্রত্যেকটা সমবায় দপ্তরের বিভিন্ন পিএসইউ সেক্টরগুলি রয়েছে, আমাদের আইটরমা হোক বা গুমটি ডায়েরি মিল হোক বা আমাদের বিভিন্ন ল্যাম্পস্প্যাক্স হোক বা মার্কেট হোক বা বিভিন্ন আমাদের পিএসইউগুলি, আমরা বিগত দিনের বিজনেস থেকে আমরা অনেকগুলি বিজনেস আমরা বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ নিয়ে কাজ করছে। যদিও আমরা দেখি বিগত দিনে কর্পোরেশন সমবায় দপ্তরের বিভিন্ন আমাদের প্রাইভেট সংস্থাগুলি রিলেটেড আছে, তো একটা কথা সেটা আমরা বাস্তবের সাথে আমরা শুনি যে একটা পরিবারের গার্জেন
যদি সত্যি সত্যি একটা পরিবারের গার্জেন যদি ভালো হয়, সেই পরিবারের সদস্যরাও ভালো মানসিকতা তৈরি হয়। একটা গাছের ফল যদি সুন্দর ফলাতে হলে গাছটাকে আমরা যত্ন করতে হয়। ভালো গাছ যদি হয়ে থাকে ফল অবশ্যই ভালো ফল দেয়, সেটা আমরা বাস্তবের একটা উদাহরণ। তো সেইগুলি একটা আমাদের একটা বিগত দিনে আমাদের রাজ্যের মধ্যে গার্জেন ভালোই ছিল না, তার কারণে বিভিন্ন দপ্তরের কাজকর্মগুলিও সেটা সঠিকভাবে হয়নি। আজকে আমরা সরকার পরিবর্তনের পরে আমরা ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে আজকে ল্যাম্পসে যদিও আমরা দেখি প্রত্যেকটা ল্যাম্পসে আমাদের ডিজিটালাইজেশন করার জন্য প্রত্যেকটা ল্যাম্পসে ডিজিটালাইজেশন করা হয়েছে, কম্পিউটার পুছিয়ে দিয়েছে। আচ্ছা। এবং বিভিন্ন ল্যাম্পসে আমাদের ল্যাম্পসের মাধ্যমে বিগত দিনে মানুষ যে একটা ল্যাম্পস প্যাক যদি থাকে সেই ল্যাম্পস প্যাকের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পায় সেটা মানুষ বিগত দিনে ভালোভাবে প্রকাশে তথ্যগুলি জানেনি। আচ্ছা। আজকে আমাদের সরকার আসার পরে সেগুলি আমরা অন্তত মানুষের কাছে ল্যাম্পস প্যাকের মাধ্যমে ক্ষুদ্র লোন দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন গ্রামীণ এলাকায় অর্থনীতি সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে সেই আমাদের ল্যাম্পস প্যাকগুলি কাজ করছে। এবং বিগত দিনে কি হতো যে একটা ল্যাম্প যদি থাকে সেই এলাকায়, সেই ল্যাম্পসের মাধ্যমে এটা ক্লাবের সংগঠনের মতো পরিণত করে এই ল্যাম্পসকে ব্যবহার করে আননেসেসারি যারা পার্টি লিডার যারা আছে তারা সুযোগ সুবিধা নিত, সাধারণ মানুষ সেই ল্যাম্পস প্যাক থেকে কোনো দিনের সুযোগ সুবিধা পায়নি। তো আজকে আমাদের এই কর্পোরেশন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন প্রাইভেট সমবায় দপ্তরগুলি বা সমবায় সংস্থাগুলি রয়েছে সেটাকে আমরা উজ্জীবিত করার ক্ষেত্রে আমরা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন দিক দিয়ে আমরা ওয়ান টাইম কম্পেনসেশন দিয়ে আমরা তাদেরকে বিজনেস ইনক্রিজ করার জন্য আমরা কাজ করছি। এবং আজকে আরেকটা বিষয়, এই যে আদিম জনজাতি যে সম্প্রদায় রিয়াং সম্প্রদায় বিগত প্রায় 40 থেকে 45 বছর হয়ে গেছে এই পিবিটিজির মাধ্যমে আমরা কোনোদিনই কল্পনা করতে পারি না বিগত বৎসরে বিগত আমলে বিগত সময়ে পিবিটিজি ছিল 2018 আগে পিবিটিজি প্রায় আমাদের রাজ্যের মধ্যে প্রায় 25 থেকে 30-35 বছর ছিল বা 40 বছর কাছাকাছি। তখন কি হতো, শুধু নেতারাই সুযোগ সুবিধা নিত, কেন্দ্র সরকার থেকে অর্থ আসতো এবং এই রাজ্যের বিগত দিনের আমলের যারা সরকারের যারা নেতৃত্ব দেয় তারাই সব কিছু লুটে পুটে নিয়ে যেত। আজকে আমাদের সরকার এবং বিশেষ করে আমাদের ভগবান বিরসা মুন্ডাজি ওনার যে জন্মদিনে ভারতবর্ষে একটা জনজাতি সম্প্রদায়কে সম্মান দিয়ে এটা গৌরব দিবস হিসাবে ঘোষণা করেছে আমাদের দেশের জনকল্যাণ প্রধানমন্ত্রী। জনজাতি গৌরব দিবস হিসাবে আমাদের 22 নভেম্বর খুব সম্ভবত মনে হয়। তো যাই হোক, তো সেই দিনে আমাদের দেশের প্রত্যেকটা জনজাতির সম্প্রদায়ের জন্য একটা দপ্তর সেটা আছে, সেটা হচ্ছে আদিম জনজাতি সম্প্রদায়ের জন্য একটা সেপারেট ডিপার্টমেন্ট আছে। আমাদের জনজাতি এটা আলাদা ডিপার্টমেন্টও আছে, জনজাতি কল্যাণ দপ্তরে। তো আজকে এই যে পিবিটিজি আমি 2 মিনিট সময় নিচ্ছি, আর বেশি নিচ্ছি না। আমরা এই যে পিবিটিজি পাওয়ার আমাদের দেশের জনকল্যাণ প্রধানমন্ত্রী আজকে দেশের 75টা আদিম জনজাতি সম্প্রদায়ের জন্য প্রায় 24,000-এর উপর কোটি টাকা আজকে বাজেট করেছে, স্যাংশন করেছে, ব্যয় করে আজকে প্রত্যেকটা জনজাতি সম্প্রদায় এই আদিম জনজাতি গোষ্ঠী যারা জুম চাষি, যারা তঙ্গরে থাকতো, যারা বাঁশের ঘরে থাকতো, যারা কলা পাতা দিয়ে বিভিন্নভাবে বন জঙ্গলে ঘর তৈরি করে থাকতো, সেই রকম একটা সম্প্রদায়কে, সেই রকম ফ্যামিলিকে কিভাবে ডাইরেক্টলি তাদেরকে পাকা ঘর নির্মাণ করা যায়, সেই ক্ষেত্রে আজকে আমাদের রাজ্যের মধ্যে আমরা সেটা ইতিহাস তৈরি করেছি আমাদের রাজ্যের মধ্যে। এবারে PM জন্মনের স্কিমের মাধ্যমে আমরা প্রায় ফার্স্ট ইনস্টলমেন্টে আমরা 60,976 জনা
পরিবারকে আমরা 70,000 করে আমাদের কেন্দ্র সরকার এই PM জন্মনের মাধ্যমে পিবিটিজি ঘরের জন্য অর্থ দপ্তরের ব্যবস্থা করা হয়েছে। পিবিটিজি দপ্তরের বিভিন্ন রিয়াং সম্প্রদায়কে অসহায় পরিবার তাদেরকে 2,35,000 টাকায় তাদেরকে ঘর নির্মাণ করার পাকা ঘর নির্মাণ করার ক্ষেত্রে আজকে 60,976 জনা সংখ্যা সেটাকে ডাইরেক্টলি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছে। আজকে সেই দিকে যদি আমরা দেখি আমাদের সরকার এই যে একটা সুবর্ণ সুযোগ, একটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত, বিগত প্রায় 40-45 বছর ধরে এই পিবিটিজি দপ্তর ছিল, কিন্তু সেই রকম সুযোগ সুবিধা পায়নি। আজকে এই PM জন্মনের মাধ্যমে শুধু ঘর নির্মাণ না, পাক্কা রাস্তা করা হবে, ব্রিক সোলিং করা হবে, এবং বিদ্যুৎ পুষে দেওয়া হবে, এবং পানীয় জল পুষে দেওয়া হবে, এবং হেলথ সেন্টার খোলা হবে, এবং অঙ্গনবাড়ি সেন্টার খোলা হবে, মোবাইল টাওয়ার বসানো হবে বিভিন্ন এলাকাতে, যে জায়গাতে বসবাস করছে, যে গ্রামে বসবাস করছে রিয়াং সম্প্রদায়, তাদেরকে সেই স্কিমের মাধ্যমে করা হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের সংখ্যালঘু দপ্তর। এই যে সংখ্যালঘু দপ্তরের বিগত দিনে আমরা দেখতাম যে সংখ্যালঘু দপ্তর নিজস্ব একটা সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে আমাদের রাজ্যের মধ্যে মুসলিম সম্প্রদায়ের একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট একটা দপ্তর। তো বিগত দিনে এই সংখ্যালঘু দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ রাজ্য সরকারের বিভিন্ন বাজেটগুলি টাকা যেত, কিন্তু সঠিকভাবে সেইগুলি মেনটেনেন্স করা হয়নি, সঠিকভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি 2018 আগে। আজকে 2018 পরে আমরা সরকার আসার পরে বিভিন্ন মাইনরিটি সম্প্রদায়ের ওয়াকফ বোর্ড, আজকে আমাদের হজ কমিটি ভবন নির্মাণ করা, এবং বিভিন্ন আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছেন তাদেরকে হোস্টেল, নতুন হোস্টেল খোলা, এবং বিভিন্ন স্টুডেন্টকে যাতে প্রত্যেকটা পরিবারের অসহায় পরিবার যারা আছে তাদেরকে সরকারের সহযোগিতায় তাদেরকে স্কলারশিপ দিয়ে তাদের পড়াশোনা করার ক্ষেত্রে সহযোগিতা করা। 2000 আগে কত সংখ্যা ছিল, আজকে 2018 পরে কত সংখ্যা বেরিয়ে আজকে আমরা বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে আমরা স্কলারশিপ দেওয়ার একটা আমরা সুযোগ পেয়েছি। সেটা অনেক সংখ্যা, যদিও আমরা কম্পেয়ার করি বিগত দিনে 2018 আগে যদি তুলনা করি, আজকে 2023-24 এই 5 বছরের মধ্যে আমরা দ্বিগুণ বাড়িয়ে আজকে মুসলিম সম্প্রদায় যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা সরকারের সুযোগ সুবিধা দিয়ে তাদের পড়াশোনা করার ক্ষেত্রে আমরা সময়ে সময়ে বলি কেন যে শিক্ষা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড। তো শিক্ষার জন্য বিশেষ করে আমাদের এই যে সংখ্যালঘু দপ্তরের বিভিন্ন ছেলেমেয়েরা আজকে শিক্ষার ক্ষেত্রে তারা বিভিন্ন সময়ে তারা পিছিয়ে রয়েছিল। 2018 আগে তো এই দপ্তর ছিল, কিন্তু তখনও সেই রকম সুযোগ সুবিধা পায়নি। আজকে আমাদের সরকার আসার পরে রাজ্যের মাননীয় জনকল্যাণ আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় নেতৃত্বে আজকে এই সংখ্যালঘু দপ্তরের জন্য ভালোভাবে কাজ করছে আমাদের এই দপ্তর। আচ্ছা, আমি এবার একটা অন্য প্রসঙ্গে আসছি যে IPFT দলের কিন্তু একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ রয়েছে। নির্বাচনের আগে আপনাদের একটা স্লোগান ছিল, একটা প্রতিশ্রুতি ছিল। তো ওই প্রতিশ্রুতিগুলি কি এখনো প্রাসঙ্গিক? বা আগামী দিনে IPFTর প্রাসঙ্গিকতা কতটুকু থাকবে রাজ্যের, মানে এই যে পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার রয়েছে? দেখো, আমরা এখন আমাদের সঙ্গে নেই আমাদের প্রাক্তন সভাপতি স্বর্গীয় NC দেববর্মা মহোদয়। উনি গত বছরের প্রথম জানুয়ারিতে ওনার মৃত্যু হয়েছিল। আজকে 1 বছর পূর্ণ হয়ে গেছে। তো আজকে 2018 সময় যখন বিজেপি এবং IPFTর একটা যৌথ একটা আন্ডারস্ট্যান্ডিং হয় উইথ সাম চার্টার অফ পয়েন্ট এগ্রিমেন্টের মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, তো সেইগুলি বেস করে আজকে আমরা বিগত 5 বছরতে আমরা সরকার পরিচালনা করেছি। পুনরায় আমরা 2023-এ আবার বিজেপি এবং IPFT যৌথের মাধ্যমে আমরা ময়দানে নেমেছি। আজকে এই যে আমাদের বিজেপি এবং IPFT যৌথের পরে বা সরকার আসার পরে বিশেষ করে আজকে যদি আমরা দেখি আমাদের জনজাতি সম্প্রদায় বা আমাদের IPFTর বিভিন্ন দাবি দাওয়া, আজকে সেই কারণে তো আজকে আমাদের বিভিন্ন অ্যাচিভমেন্টগুলি যদিও আমরা দেখি, আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের প্রাক্তন
মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে, যে ওনার মানসিকতা, যে আমরা কোনো দিনে সেরকম ত্রিপুরার একটা ইতিহাস উনি তৈরি করেছে। ওনার ক্যাবিনেটে আজকে আমাদের এডিসিকে আপগ্রেডেশন করে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেটাকে আপগ্রেডেশন করে আজকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করা। শুধু নাম পরিবর্তন করলে হবে না, সেটাকে আরও ডিপার্টমেন্ট ইনক্রিজ করা এবং স্বশাসিত জেলা পরিষদের আজকের সংখ্যা, নির্বাচিত সংখ্যা আছে প্রায় 28 জন, মাননীয় রাজ্যপাল মনোনীত 2 জন, তার মানে 30 জন সংখ্যা, সেটাকেও ইনক্রিজ করে প্রায় 50 জন করা। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে ক্যাবিনেটে পাস করা হয়েছে। আজকে এই যে টিটিসি, ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, সেটাও আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে রয়েছে, সেটা আমরা অপেক্ষাতে আছি। এবং এই যে আমাদের দাবি দেওয়া, বেসিক্যালি যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলিতে আমাদের হচ্ছে। আজকে যদি আমরা প্রায় সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজে যদি আমরা দেখি, বিগত 25 বছর প্লাস 10 বছর 35 বছর একটা সরকার থাকার সময় একটা ডিগ্রি কলেজের মধ্যেও তারা এটা রেগুলার বেস হিসাবে কোনো প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নিজের যে আমাদের ককবরক ভাষায় শিক্ষক নিয়োগ করতে পারেনি বিগত দিনে। আমাদের সরকার ক্ষমতা আসার পরে প্রায় 18 জনের উপর আজকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টিপিএসসির মাধ্যমে। সেটা শুধু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। একটা আমরা ভাষার আন্দোলন করতো, ভাষা নিয়ে বিভিন্ন দল রাজনীতি করতো, আমাদের এই ভাষা নিয়ে বিভিন্ন নেতারা আজকে মন্ত্রী হয়ে গেছে, বিধায়ক হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে পৌঁছে গেছে, কেউ মরে আজকে স্বর্গের পৌঁছে গেছে। আজকে এই ভাষা নিয়ে বিভিন্ন সময়ে আজকে বিভিন্ন দল আজকে রাজনীতি করতো, কিন্তু সেইগুলি করার মানসিকতা। ভাষা প্রসঙ্গে যখন আপনি বলছেন, এই মুহূর্তেও কিন্তু ভাষা নিয়ে বিতর্ক শেষ হয়নি, যে এই ককবরক ভাষার লিপি বা হরফ কোনটা হবে, বাংলা হবে, রোমান হবে, দেবনাগরী হবে, এটা নিয়ে বিতর্ক আছে। আপনার স্ট্যান্ড পয়েন্টটা কি? আপনি কোনটাতে আপনি ককবরকের জন্য কোন লিপিটাকে, কোন হরফটাকে আপনি যুক্তিযুক্ত মনে করেন? দেখো, আমরা 2009-এ আমাদের পার্টি গঠন হয়েছিল। আমরা একটা ছোট্ট একটা রিজনাল পার্টি, রিজনাল পলিটিক্যাল পার্টিতে আমরা বিলং করি। রিজনাল পলিটিক্যাল পার্টির আমি পার্টির একজন সদস্য। আমাদের পার্টি অলওয়েজ আমরা রিজনাল ইস্যু নিয়ে আমরা লড়াই করতাম, রিজনাল ইস্যু নিয়ে আমরা বিভিন্ন সময়ে আমরা আন্দোলন করতাম। আমিও একদিন এই ককবরক ভাষাকে নিয়ে, লিপি নিয়ে আমরাও আন্দোলন করেছিলাম। আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, সেটা আমার ব্যক্তিগত স্ট্যান্ড পয়েন্ট না, আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট ফ্রম দ্য বিগিনিং আমরা ককবরক ভাষাকে রোমান্স স্ক্রিপ্টের মাধ্যমে আমরা আন্দোলন করে, আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম, আমি নিজে সেই আন্দোলনে আমিও ভূমিকা নিয়েছিলাম। আমরা সবাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা দাবি করেছিলাম। যে আজকে কেন আমাদের সেই স্ট্যান্ডগুলি আমরা পরিবর্তন করবো? সেটা আমাদের জেনুইন একটা বেসিক, আমাদের পুরো একটা আমাদের পয়েন্ট, সেটা আছে, আজকেও আছে, বিগত দিনেও ছিল, আগামী দিনে থাকবে। সেটা আমাদের সময়ের সাথে আমরা আগামী দিনে সেটাকেও আমরা। ধন্যবাদ, আপনি স্পষ্ট করে বললেন যে আপনি রোমান হরফের পক্ষে আছেন। আজকে আরেকটা বিষয়, সিস্টেম, আমি জাস্ট লেট মি ক্লিয়ার মাই সাম পয়েন্ট। আরেকটা হচ্ছে, আমরা বিজেপি এবং আইপিএফটি সরকার গঠন করার পরে আমাদের জনজাতির জন্য কি কি অ্যাচিভমেন্ট হয়েছে সেটাও তো জানা দরকার রাজ্যের মানুষ। বিগত দিনে রাজ পরিবারের বিরুদ্ধে কথা বলে, রাজ পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনীতি করতে গিয়ে রাজ পরিবারের বিরুদ্ধে সমালোচনা করত। ইভেন রাজ পরিবারের বিভিন্ন সম্পদগুলিও অন্য নামে এটা হয়ে যেত। আজকে আগরতলা আমরা কোনোদিনে সেটা আমরা ব্যাখ্যা করি না যে আমরা ওনাকে অসম্মান করে, সেটা না, আমরা সবাইকে আমরা সম্মান করি। দেশের প্রত্যেকটা একটা দেশপ্রেমী, আমাদের দেশের
সমস্ত দেশপ্রেমীদেরকে আমরা সবাই সম্মান করি। আজকে আগরতলা যে একটা আস্তাবল ময়দান, সেটা রাস আমালে গোড়া বানত, ঠিক না? আস্তাবল ময়দান, এই আস্তাবল ময়দানকে স্বামী বিবেকানন্দের নাম পরিবর্তন করেছে এবং ওনার মূর্তি বসানো হয়েছে। আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই স্বামী বিবেকানন্দকে। কিন্তু এমন না যে আমাদের রাজ পরিবারের সম্পদের মধ্যে ওনার মূর্তি বসবে, ওনার নাম হবে। সেটা কে করেছে? বিগত সরকার আমলে। কে করেছে? বিগত সরকার আমলে কে ছিল? গণমুক্তি পরিষদ ছিল, টিওয়াইএফ ছিল এবং বিভিন্ন জনজাতির ত্রিপুরাসার বিধায়করা ছিল, সিপিএমের মিনিস্টাররা ছিল, মন্ত্রী মহোদয়রা ছিল, এমপি ছিল। তখন তো কেউ কোনো কিছু বলেনি। কিন্তু আমাদের সরকার ক্ষমতা আসার পরে, বিজেপি এবং আইপিএফটি সরকার আসার পরে আমরা সেটা প্রমাণিত করে দিয়েছি যে আমরা এই রাজ্যের আমাদের রাজ পরিবারের ইতিহাসগুলিকে আমরা কোনো দিনে বিলুপ্ত করব না। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর ওনার জন্মদিন 19 আগস্ট, সেটাকে আমরা সরকারিভাবে সুদি ঘোষণা করে দিয়েছি। আজকে আগরতলা বিমানবন্দর মহারাজা বীর বিক্রম মানিক্যর ওনার নাম দিয়েছে, ওনার মূর্তি বসানো হয়েছে। আজকে প্রায় 20 থেকে 25 বছর ধরে এবং 20 থেকে 25,000 একটা সংখ্যা যে রিয়াং সম্প্রদায় ছিল বিগত দিনে কাঞ্চনপুর থেকে, মিজোরাম থেকে বিতাড়িত আমাদের কাঞ্চনপুর নাসিংপাড়াতে বসবাস করতো শরণার্থীর হিসাবে। 20 বছর তারা ওই জায়গাতে তারা বসবাস করতো। 20 বছর 25 বছর মানে একজন শিশু যদি ওনার মার পেট থেকে যদি জন্ম হয়, 25 বছর মানে উনি অনেক যুবক হয়ে পরিবার হয়ে যায়। এত বছর থাকার পরেও বিগত সরকার কোনো দিনে সেটা নিয়ে মাথা ব্যথা ছিল না। আমাদের সরকার ক্ষমতা আসার পরে রাজ্যের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় নেতৃত্বে আজকে তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকাতে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রায় 12টা ক্যাম্প বসানো হয়েছে। কিন্তু মানিকবাবু পুনরায় যদি 2018-তে সরকার ক্ষমতা আসতো, একজন পরিবারকেও পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে আমরা কোনোদিনে সেটা করতে পারতো না। তো সেগুলি আমাদের অ্যাচিভমেন্ট। তো জনজাতির জন্য আমাদের বিজেপি এবং আইপিএফটি সরকার কাজ করছে। আগামী দিনে আরও অনেক কিছু আমাদের পরিকল্পনা আছে। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটা প্রশ্ন দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব যে এডিসিতে এই মুহূর্তে কিন্তু শাসন ক্ষমতায় রয়েছে মথা দল, মানে ত্রিপুরা মথা। তো এখন আইপিএফটির জনভিত এখন এডিসি এলাকাতে কতটুকু শক্ত বলে আপনি মনে করেন? দেখো, মানুষ এখন ধীরে ধীরে নিজের ভুলগুলি কারেকশন করছে, রিয়েলাইজ করছে। আজকে মানুষ বলছে, সেটা আমি বলছি সেটা না, মানুষ বলছে অন্তত আইপিএফটি তারারেও একটা সুযোগ দেওয়ার, একটা সময় দেওয়ার জন্য প্রয়োজন ছিল যে আমরা অতি একটা সত্য সময়ে আমরা একটা ভুল পথে আমরা এসেছি। একটা সিপিআইএমকে যদি আমরা 25 বছর 35 বছর যদি সময় দিতে হতো বা দিয়েছিল, তাই বিজেপি এবং আইপিএফটিকে তো অন্তত 5 থেকে 10 বছর সময় দেওয়া দরকার ছিল। কিন্তু আজকে মানুষগুলি বলছে, আগামী দিনে মানুষ রিয়েলাইজ করবে। আমাদের পার্টি আজকে সারা দিনে, সারা রাজ্যে প্রত্যেক দিনে আমাদের দলে আবার ফিরিয়ে আসছে, অনেকে নতুনভাবে যোগদান করছে। তাই আমাদের বিশ্বাস আমরা আগামী দিনে আমাদের পার্টি যে প্রথম শুরু থেকে যে ইস্যু নিয়ে আমরা পার্টি করেছি, যে ইস্যু নিয়ে আমাদের পার্টি এস্টাবলিশ হয়েছে, যে ইস্যু নিয়ে আমরা দল সংগঠন করেছি, সেই ইস্যু আমাদের থাকবে আগামী দিনে। যে কেউ কোনো ব্যক্তি নিজের রাজনৈতিক ইন্টারেস্ট নিয়ে, নিজের রাজনৈতিক লাভবান নিয়ে কেউ যদি আইপিএফটির বিরুদ্ধে কেউ যদি কোনো মতামত করে থাকে, সেটা বলুক, আপত্তি কী? আমাদের দল, আমাদের আইপিএফটি একটা একটা সেপারেট একটা পার্টি আছে, আমরা ইন্ডিপেন্ডেন্ট পার্টি, আমরা এই পার্টিতে আমরা সদস্য। আগামী দিনে আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল, উনি যেই রকমভাবে পার্টিটাকে চালানো হয়েছে, যেই রকমভাবে উনি পার্টিটাকে নিয়ে গেছে, যেরকমভাবে যে উদ্দেশ্য নিয়ে পার্টি গঠন করেছে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের থাকতে হবে। তাই আগামী দিনে অনেক নেতা অনেক কিছু বলবে, অনেক নেতা আসবে, অনেক নেতা যাবে। তাই বিভিন্ন দল, আমাদের দলে যারা বিরুদ্ধে কথা বলে, তার কাছেও আমাদের সেটাই একটা বার্তা থাকবে। আপনারাও আমাদের দলের
যে একটা ভিশন, সেটা আমরা আগামী দিনে নিয়ে যাবার জন্য আপনি যেহেতু যে কোনো দলে আপনি বিলং করে আপনি বলতে পারবে, কিন্তু সেটা না যে আপনি বললে আমরা সেগুলি চুপ করে বসে থাকবো, আপনি বললে আমরা পার্টিটাকে আমরা ধ্বংস করব, সেটা না। আমাদের এটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আমরা চলছি যে আমাদের দল আছে, আগামী দিনে থাকবে, বিগত দিনে ছিল। তাই আগামী দিনে রাজ্যের মানুষকে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা পুনরায় আমাদের দল আরও শক্তিশালী করার আমাদের পরিকল্পনা। আগামী দিনে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, বিভিন্ন দলের আমাদের সাংগঠনিক সভাগুলি রয়েছে, বিভিন্ন জায়গাতে যোগদান চলছে, এবং আমাদের এই দলের এমসিসি কনফারেন্সগুলিও রয়েছে, সেগুলি আছে, আগামী দিনে সবাই জানবে। তাই রাজ্যের মানুষ আজকে ধীরে ধীরে আমাদের দলে আবার পুনরায় একটা বিশ্বাস রাখার একটা শুরু হয়ে গেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শুক্তাচরণ বাবু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের হাল্লা বলে দর্শকদের সঙ্গে অনেক বিষয় আপনি খোলামেলাভাবে আলোচনা করেছেন এবং অনেক বিষয় আপনি ডাইরেক্ট স্ট্যান্ড পয়েন্ট রেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। হাল্লা বলে দর্শকদের জন্য বলছি আজকের মতো হাল্লা বলের মুখোমুখি এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন হাল্লা বল। থ্যাংক ইউ।